ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক, জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ব্যাপারে দ্রুত ব্যবস্থার আশ্বাস। Some areas Bangladesh excel, some areas Malaysia excel. Then we should be able to work together. Relations flourish through shared values, trust and appreciation of mutual interests. এবার শেখ হাসিনা সহ 113 জনের নাম উল্লেখ করে খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা। গুলশানে বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে কর্মসূচিতে বাধার অভিযোগ। আন্দোলনে অন্তত অর্ধেক নিহত হয়েছে সন্ত্রাসীদের গুলিতে। টাইম ম্যাগাজিনকে জয়। অস্ত্র সরবরাহের ইঙ্গিত একটি বিদেশি গোয়েন্দা সংস্থার দিকে, জানালেন কিছু ভুল ছিল তার মায়ের। উজানের ঢলে শেরপুরে মহারশির বাঁধে ভাঙন, ডুবল অর্ধ শতাধিক গ্রাম, পানিবন্দী মানুষের দুর্ভোগ। সকাল থেকে আমার তো মনে হয় কারবার দেখানো চুলাতে আগুন ধরে না। বছরে এই অবস্থায় আমরা কষ্ট করি, এই রুটটা যে ভালো করবো তাও পারে না। ঘর বাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে, কেউ এখন আসে নাই। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব, প্রত্যাশা ক্রীড়া উপদেষ্টা আসিফের, পূর্ণ নিরাপত্তার আশ্বাস। একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সংকটময় পরিস্থিতির জন্য মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকায় 4 ঘন্টার ঝটিকা সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন, দুদেশের সম্পর্কে নতুন মাত্রায় পৌঁছাবে সামনের দিনগুলোতে। এর আগে বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান ডক্টর ইউনূস। বৃষ্টিভেজা দুপুরে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দীর্ঘদিনের পুরনো এই বন্ধুকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম। দুই দেশের সরকার প্রধানের সম্মানে পরিবেশিত হয় দুই দেশেরই জাতীয় সঙ্গীত। পরে বিমানবন্দরেই প্রথম দফা একান্ত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় উঠে আসে তাদের বৈঠকে। কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেই এয়ারপোর্ট থেকে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে আনোয়ার ইব্রাহিমের পরবর্তী গন্তব্য হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সেখানে আবারও বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দুই সরকার প্রধানের একান্ত বৈঠক চলে প্রায় 30 মিনিট। শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক হয়। সেখানে উঠে আসে ব্যবসায়িক পরিবেশ, বিনিয়োগ, শ্রমবাজার সহ আরও নানা ইস্যু। এই বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। এতে আনোয়ার ইব্রাহিম বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশের বন্ধু হিসেবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকবে মালয়েশিয়া। জানান, জুলাই আগস্টের আন্দোলনের কারণে যে 18,000 শ্রমিক প্রাথমিকভাবে যেতে পারেনি মালয়েশিয়াতে, তাদের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে। They would certainly identify food technology and was mentioned just now on digital technology, on semiconductor, on data centers and AI, on energy transition. These are both traditional issues like food technology to the new technology. Now, some areas Bangladesh excel, some areas Malaysia excel. Then we should be able to work together.
শ্রমবাজার, রোহিঙ্গা সংকট সহ আরও নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুই দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান এখন বাংলাদেশের হাতে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে। New entries are happening right now every day, not every year, every day. On an average, 400, 500 Rohingyas are entering, sometimes jump up, sometimes slow down. On the Rohingya issues we discussed, it's not only Bangladesh problem, which is a serious one, it's also Malaysian problem. Malaysia has the same. So we need to find a solution for that. We work together through ASEAN, to Malaysian government, and to the broader international community. যৌথ সংবাদ সম্মেলন শেষে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে চা চক্রে বসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিশ্বের অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সখ্যতা দীর্ঘদিনের, সেটি তারা প্রেস ব্রিফিংয়েও বলেছেন। ফলে রাজনীতি, অর্থনীতি, শ্রমবাজার সহ আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের এই সফর কার্যকরী ভূমিকা রাখবে। এরপর হোটেল থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকে অংশগ্রহণ শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বঙ্গভবনের সমস্ত রাষ্ট্রীয় আচারে অংশগ্রহণ শেষে বিমানবন্দরে ফিরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেখানেও তাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রায় 4 ঘন্টার সফর। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুলশান থানায় খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলা করেছে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য। গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে বালু ভর্তি ট্রাক রেখে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 113 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে কয়েকশো জনকে। আজকে সরকার ভীত হয়ে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। 2013 সালের 29 ডিসেম্বর সেদিন বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে তার আগের দিন থেকেই গুলশানে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন ফিরোজার সামনে ও আশপাশের রাস্তায় বালু বোঝায় ট্রাক রাখা হয়। ফলে নির্ধারিত কর্মসূচিতে যেতে পারেননি তিনি। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় মামলা করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির এক নেতা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম সহ 113 জনের নাম উল্লেখ করা হয়েছে। বালুর ট্রাক দিয়ে আটকে রাখার পরেই তাকে বাসা থেকে বের হতে দেয় নাই এবং তাকে বিষাক্ত পেপার স্প্রে যেটা নিক্ষেপ করেছিল, যেটা জাতিসংঘের হিউম্যান রাইটস থেকে নিষিদ্ধ করা ছিল। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে ওই সময়ের সমস্ত র্যাব এবং আইজিপি হাসান মাহমুদ খন্দকার থেকে শুরু করে আপনার শহীদুল হক থেকে শুরু করে তারপরে আপনার ডিএমপির কমিশনার আসাদুল হক মিয়া থেকে শুরু করে এরকম করে 113 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এজাহারে বলা হয়েছে, মামলার আসামিরা গোপনে বৈঠক করে কোনোভাবেই খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে যোগ দিতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে 28 ডিসেম্বর থেকে গুলশান, বনানী, বারিধারা DOHS ও যুক্তরাষ্ট্রের দূতাবাস সহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও ডিবি মোতায়েন করা হয়। এতে আরও বলা হয়, খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন। সেদিন আমি ঘটনায় সেদিন উপস্থিত ছিলাম, আমার সামনে সব হয় এবং আমরা সেদিন প্রতিবাদ করি, তার পরের দিন প্রতিবাদ করি এবং সেই দিন সজোরে প্রতিবাদ করার শাস্তি হিসাবে আমাকে পরবর্তীতে আরও 6 মাস 3 দিন গুম করে রাখা হয়। গুলশান থানার ওসি জানিয়েছেন, অভিযোগটি পর্যালোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলন চলাকালে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সে সময় নিহতদের অর্ধেকই বিদেশি গোয়েন্দা সংস্থার দেয়া অস্ত্রে সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, এমনটাও দাবি করেছেন জয়। ভবিষ্যতে নির্বাচনের জন্য শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। টাকা পাচারের বিষয়ে তিনি বলেন,
অভিযোগ তোলাই যায়, তবে তার কোনো সত্যতা নেই। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকবারই আন্তর্জাতিক গণমাধ্যমের সম্মুখীন হয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এবারই প্রথম কোনো মার্কিন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। মার্কিন ওই সাময়িকীকে জয় বলেছেন, আন্দোলনের সময় তার মায়ের কিছু ভুল সিদ্ধান্ত ছিল। আন্দোলনে নিহতের বিষয়ে তিনি দাবি করেন, অর্ধেক মানুষ মারা গেছেন সন্ত্রাসীদের গুলিতে, যাদেরকে অস্ত্র সরবরাহ করেছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থা। সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সজীব ওয়াজেদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মা খুবই হতাশ, কারণ 15 বছরে আওয়ামী লীগের সব পরিশ্রমই বিফলে যাচ্ছে। এ সময় ব্যাংক হিসাব জব্দের প্রসঙ্গ টেনে দুর্নীতির সকল অভিযোগ অস্বীকার করেন জয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখছেন তিনি। তাদের মেয়াদ 1 কিংবা 1.5 বছরই যথাযথ হতে পারে বলে মনে করছেন জয়। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হাস্যকর বলেও টাইম ম্যাগাজিনকে বলেন শেখ হাসিনা পুত্র জয়। তার দাবি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে খুব সহজেই নিষিদ্ধ করা যাবে না, আইনিভাবে তা সম্ভবও নয়। সাক্ষাৎকারে জয় নিজের রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করেন। দাবি করেন, কোনো ধরনের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার ছিল না, তাই এখনই মায়ের বিকল্প হিসেবে রাজনীতির মাঠে নামবেন কিনা তা ভেবে দেখেননি। অনিক রহমান, যমুনা নিউজ। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে শেরপুরে প্লাবিত অর্ধশতাধিক গ্রাম। ডুবেছে সরকারি বেসরকারি অফিস, পানিবন্দী কয়েক হাজার মানুষ। নেত্রকোনায় ডুবেছে কিছু নিম্নাঞ্চল, বাড়ছে দুর্ভোগ। দুর্গত এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। পাহাড়ি ঢলের ভয়াবহ রূপ, হুহু করে ভাটিতে নামছে পানি। শেরপুরে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়। স্থানীয়রা জানান, 3 দিন ধরেই বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে বাড়ছিল মহারশীর পানি। শুক্রবার ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান। প্লাবিত ঝিনাইগাতির 4 ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম। ডুবেছে উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। ভোর 5টা থেকে আপনার পানি আসা ধরছে, ঘর বাড়ি যা আছে এদিকে ভাঙা গেছে। পাহাড়ি ঢল আসে এবিটি ভাঙ্গিয়ে নদী ভাঙ্গিয়ে ঘর বাড়ি আমাদের সব ভাঙচুর করে নিয়ে গেছে গা। প্রবল এই পানির তোরে উপড়েছে অসংখ্য গাছপালা, ভেসে গেছে বহু মাছের ঘের, ডুবেছে মাঠের পর মাঠ, ফসলের ক্ষেত। সোমেশ্বরীর পানিতেও ডুবেছে কিছু এলাকা, বাড়ছে মানুষের কষ্ট। একটা বছর ভাইসে গেছে গা, এই বছর ওই বছর সামনের বছর ওইটা ভেঙে গেছে গা, এই যে 12 বছরও ভাঙছে। আমাদের উত্তরও ভাঙ্গা, দক্ষিণও ভাঙ্গা, মাঝখানে আমরা পড়ছি। এখন পর্যন্ত সকাল থেকে আমার তো মনে হয় কারবার এখনো চুলাতে আগুন ধরে না। এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছে প্রশাসন, দিয়েছেন সব ধরনের সহায়তার আশ্বাস। বিশেষজ্ঞদের ধারণা, দ্রুতই বদলাবে চিত্র। এলাকাগুলোতে ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি পানিবন্দী মানুষদেরকে, এবং এখনো পর্যন্ত আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। অনেকক্ষণ ধরে অবিরত বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সাথে পাহাড়ি ঢল, এই দুটি জিনিসের সমন্বিত সমষ্টিগত ফলাফলেই কিন্তু এই আকস্মিক বন্যাটা তৈরি হয়েছে। তবে বৃষ্টিপাত থেমে যাওয়ার সাথে সাথে এ ধরনের বন্যা বা ঢলগুলোর পানি সাধারণত স্থায়ী হওয়ার কথা নয়। এদিকে টানা বৃষ্টিতে উবদাখালী নদীর পানিও বেড়েছে, প্লাবিত কলমাকান্দার কিছু নিম্নাঞ্চল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। তেজগাঁও থানার রমিজউদ্দিন হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর বাড্ডা থানার হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ 3 দিনের রিমান্ডে। শুক্রবার বিকেলে তাদের সিএমএম কোর্টে তোলা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন। আওয়ামী লীগ সরকার খাদ্য ব্যবসায়ী সাধন চন্দ্র মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় শুরু থেকেই এ নিয়ে দেখা দেয় সমালোচনা। তার সময় সিন্ডিকেটের মাধ্যমে ধান, চাল, গমের অস্বাভাবিক দাম বৃদ্ধি পায়। বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে তাকে ধান চাল সিন্ডিকেটের কারণে নয়, গ্রেফতার করা হয় তেজগাঁও থানার একটি হত্যা মামলায়। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি, সাধন চন্দ্র ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে ছিলেন, তার মদদেই হামলা চালানো হয়েছে। সাধন চন্দ্র মজুমদার তিনি
ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন, তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা, নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী। আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ। একই দিন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। স্বাভাবিক কারণেই আমাদের প্রত্যাশা ছিল যে হয়তো রিমান্ডটা হবে না। এদিকে যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন সাকিব আল হাসান, এমন প্রত্যাশা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। আর সেজন্য সাকিবের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের কথাও বললেন তিনি। পাশাপাশি নারী ক্রিকেট দলকে দিতে চান প্রাপ্য সম্মান, কোনো পর্যায়ে যাতে তারা আর অবহেলার শিকার না হন সেজন্য নিচ্ছেন যথাযথ পদক্ষেপ। জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলতে চাওয়া সাকিবকে ঠিক এমনই বার্তা দিয়েছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা। আর তাতেই কানপুরেই সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতি দেখেছিলেন অনেকেই। কিন্তু টেস্ট ম্যাচের মতোই যেন প্রতি সেশনেই রং বদলাচ্ছে ঘরের মাঠে সাকিবের অবসর নেয়ার বিষয়টি। সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে এবার ভিন্ন সুর যুব ক্রীড়া উপদেষ্টার। সাকিবের নিরাপত্তা ইস্যু নিয়ে দিলেন ভিন্ন বার্তা। বললেন ঘরের মাঠেই বিদায় দেখতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক, এটা আমার আশা থাকবে। নারী টি-20 বিশ্বকাপ দেখতে বর্তমানে শারজায় রয়েছেন ক্রীড়া উপদেষ্টা। মাঠে বসে দেখলেন বিশ্বকাপে 1 দশক পর টাইগ্রেসদের জয়োৎসব। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেটে আরও ভালো ফলাফল করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা তার। যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করব। দেশে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রিকেটের পাশাপাশি বাকি খেলাগুলো থেকেও যাতে নিয়মিত খেলোয়াড় উঠে আসে সেজন্য নানা পদক্ষেপ নেওয়ার কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই বলেছি প্রান্তিক পর্যায় থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে। এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হলে হবে না, বটম টু টপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করব এবং প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করব। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চায় না জামায়াত ইসলামী, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে গাজীপুর আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় শফিকুর রহমান বলেন, এই শহীদরা জাতির সম্পদ, তাদের ইজ্জত চূড়ান্ত সীমায় রাখতে হবে। জামায়াতের আমির বলেন, আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী, স্বজন হারিয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। পাশাপাশি আহতদের পরিবারগুলো ভালো নেই, তাই প্রতিটি শহীদ এবং আহত পরিবারগুলোর একজনকে চাকরি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দল হচ্ছে 18 কোটি মানুষের দল। 18 কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি। আমরা শহীদদেরকে কোনো দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না। এই শহীদরা জাতির সম্পদ, ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই, দেখতে চাই। দেশে চাঁদাবাজির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক। অপরাধীদের গ্রেফতার কিংবা মামলা করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। বিবৃতিতে নানক বলেন,
সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের পাশাপাশি মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগও করেন তিনি। নানক বলেন, ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করেছেন। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ না করে আওয়ামী লীগকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন নানক। রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এখনও আওয়ামী সিন্ডিকেট কাজ করছে। এদের দ্রুত সরানো সহ 5 দফা দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে বক্তারা বলেন, শত শত মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনা সরকারকে হটানো হয়েছে, কিন্তু তার দোসররা এখনও সক্রিয়। যারা ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগকে সমর্থন করেছে, ছাত্র হত্যাকে সমর্থন করেছে, তাদেরকে সব জায়গা থেকে প্রতিহত করার দাবি জানান তারা। পাশাপাশি ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এখনো পর্যন্ত খুনি হাসিনার নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা একটাকেও অপসারণ করা হয়নি। এই গণঅভ্যুত্থানের 2 মাস হয়ে গেছে, তবু দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট বিরাজমান ছিল, সেই সিন্ডিকেটকে ভাঙার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আমরা দৃশ্যমান কার্যক্রম দেখছি না। এখনো এই আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে, এখনো এই চাঁদাবাজি ঘুষ নিয়ে তারা এখনো সচিবালয়ে পড়ে আছে। আমরা এই সচিবালয় সংস্কার চাই। স্বৈরাচারের দোসরেরা গার্মেন্ট খাতকে ধ্বংসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর বিপি নুরুল হক নূর। শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে যোগ দেন তিনি। বলেন, শিল্পনগরী গাজীপুর, আশুলিয়া, সাভার সহ বিভিন্ন এলাকা অস্থির হয়ে উঠেছে। ন্যূনতম মজুরি কিংবা জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ লড়াই করে যাবে। রাষ্ট্র পুনর্গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নূর। খুলনায় বিএনপির ওয়ার্ড পর্যায়ের সুধী সমাবেশে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় বেশ কয়েকজন। শুক্রবার সন্ধ্যায় নগরীর খালিশপুরের 8 ও 11 নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশে এই ঘটনা ঘটে। মিছিল করাকে কেন্দ্র করে নেতাকর্মীদের হাতাহাতি শুরু হয়, পরে আহতদের উদ্ধার করে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। বিএনপি নেতাকর্মীরা জানান, দলে যোগদান করা নতুন সদস্যরা বিশৃঙ্খলা করেছে। রেলওয়েতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 99টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এখনও 29টির কাজ চলমান। এর মধ্যে 2টি প্রকল্পই অপ্রয়োজনীয় খরচ প্রায় 7,500 কোটি টাকা। সচিব জানিয়েছেন, গত 15 বছর রেলের সব প্রকল্পে প্রয়োজন ছাড়া ব্যয় করা হয়েছে। এগুলোর মধ্যে দোহাজারী কক্সবাজার এবং পদ্মা রেল সংযোগ প্রকল্পে অতিরিক্ত ব্যয় কমানোর সিদ্ধান্ত হয়েছে। খরচ কমাতে সংশোধন হচ্ছে চলমান বাকি 27টি প্রকল্প। মন্ত্রী, আমলা ও ঠিকাদারের যোগ সাজসে অর্থ আত্মসাৎ করতেই অস্বাভাবিক খরচ করা হয়েছে, এমনটা মনে করছে মন্ত্রণালয়। সহকর্মী আলমগীর স্বপনের রিপোর্ট। দোহাজারী কক্সবাজার রেল প্রকল্পের প্রথম ব্যয় প্রস্তাব ছিল 1800 কোটি টাকা। শেষ পর্যন্ত অস্বাভাবিকভাবে বেড়ে এর খরচ দাঁড়ায় 18,000 কোটিতে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রকল্পটি পর্যালোচনা করেছে রেল মন্ত্রণালয়, পেয়েছে অপ্রয়োজনীয় 6,600 কোটি টাকা ব্যয়ের তথ্য। শেষ পর্যায়ে এসে প্রকল্পের অনেকগুলো কাজ যেগুলো আর করা যাচ্ছে না সেগুলোকে আমরা এবং যেখানে যেখানে অপ্রয়োজনীয় অংশ মনে হয়েছে সেগুলিকে আমরা কাটছাট করে এটিকে 6,600 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করেছি। এটি ইতিমধ্যেই প্রস্তাব মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প পর্যালোচনায়ও ধরা পড়েছে একই চিত্র। সিদ্ধান্ত হয়েছে চলমান প্রকল্পটি থেকে 600 কোটি টাকা খরচ কমানোর। ভাঙ্গা স্টেশনটাকে যেভাবে আমরা কনস্ট্রাকশন হচ্ছে, এখন ওইটা আন্ডার কনস্ট্রাকশন, এটি যে কেউ মানে বুঝতে পারবে যে এখানে এত বিশাল কর্মযোগ্য। আসলে এটি রেল অপারেশন এবং রেলের বাণিজ্যিকায়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে, এটি কিন্তু একটা বিরাট প্রশ্ন। পদ্মা রেল লিঙ্কেও আমরা ইতিমধ্যে
600 কোটি টাকা আমরা হ্রাস করার মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন। এই প্রকল্প থেকে আরও 1000 কোটি টাকার উপরে আমরা এইখান থেকে আমরা সাশ্রয় করতে পারবো। মন্ত্রী, আমলা ও ঠিকাদাররা অর্থ আত্মসাৎ করতে অস্বাভাবিক খরচ বাড়িয়েছেন বলে মনে করে মন্ত্রণালয়। এখন পর্যালোচনা হচ্ছে চলমান আরও 27টি প্রকল্প, এগুলো সংশোধন করে কমানো হবে অপ্রয়োজনীয় ব্যয়। সুস্পষ্টভাবে পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গৃহীত হয়েছে এবং ব্যয়ও মানে মূল রেল অপারেশনের বাইরেও অনেক আননেসেসারি কম্পোনেন্ট যুক্ত করা হয়ে প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমাদের চলমান আছে 29টা প্রজেক্ট, প্রত্যেকটা প্রজেক্টেই এরকম অতিরিক্ত ব্যয় রয়েছে এবং সেখান থেকে আমরা হ্রাস করতে পারবো। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ারলি মেসেজ তো দেওয়াই হয়েছে যে প্রকল্পে কোনো অপ্রয়োজনীয় কোনো ব্যয় কোনো অবস্থাতেই করা যাবে না এবং প্রয়োজনীয় যে ব্যয়গুলো আছে সেগুলোকে আবার রিভাইজ করে দেখতে বলা হয়েছে। রেলের বিভিন্ন প্রকল্পের কাজ পেত নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান, এই বিষয়টিও খতিয়ে দেখছে মন্ত্রণালয় ও দুদক। একটা প্রতিষ্ঠান পেয়ে থাকে এবং সেটা যদি অবৈধভাবে বা যেটা যদি রাজনৈতিক কোনো ইনফ্লুয়েন্স ব্যবহার করে থাকে সেটা প্রয়োজনীয় সরকারিভাবে এটা তদন্ত হতে পারে বা দেখা যেতে পারে। দুর্নীতি দমন কমিশন তারাও দেখতে পারে। এরকম কিছু অভিযোগ দুর্নীতি দমন কমিশনেও পেন্ডিং আছে, সেখানেও আমরা কথা বলেছি এবং আমাদের অফিসারদের সাথেও আমি সভা করে যেটা জেনেছি যে ওখান থেকে টাইম টু টাইম আমাদের কাছে যেসব তথ্যাবলী এবং রেকর্ডপত্র চাওয়া হয় আমরা সেগুলোকে তাদেরকে সাপোর্ট দিচ্ছি। রেল মন্ত্রণালয় বলছে আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত 99টি প্রকল্পেই অপ্রয়োজনীয় ব্যয় হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2 আরোহী। শুক্রবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা জানায় জেলা সদর থেকে নতুন মোটরসাইকেল কিনে 2 জনকে সাথে নিয়ে মকসুদপুরে বাড়ির দিকে যাচ্ছিল তনয় মজুমদার। এ সময় ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে 3 জন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তনয়কে মৃত ঘোষণা করেন। তনয় টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মন্দিরে পাহারা নয়, ভয়হীন ধর্মচর্চার অধিকার চেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোটের সমাবেশে বক্তারা এই দাবি জানান। বিভিন্ন স্থান থেকে আসা সাধু সন্ন্যাসীরা বলেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে রাষ্ট্র যেন আচরণ করে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় আয়োজন দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে। এরই মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সংখ্যালঘু জোট মহাসমাবেশ করে। নিরাপত্তা, স্বাধীনভাবে বসবাস সহ 8 দফা দাবি জানানো হয়। প্রধান উপদেষ্টা আমাদের কিছু প্রতিনিধিকে ডেকে নিয়েছে, কিন্তু ডেকে নেওয়ার পরে তারা বলেছে যে আমরা বিবেচনা করে দেখব, কিন্তু তারপরে তারা আমাদের কোনো দাবি রাখেনি। আমরা যারা হিন্দু, আমাদের আওয়ামী লীগ বলে একটা ট্যাগ লাগানো হয়, অথবা আমরাই ভারতের দালাল না, আমরা এই দেশের ভূমিপুত্র। হিন্দুদের সংখ্যালঘুদের উপর ঘর বাড়ি ভাঙচুর, মঠ মন্দির ভাঙচুর হয়েছে, তার একটা বিচারও হয় নাই। তাই আমরা আশ্বাস চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের অধিকার। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা সাধু সন্ন্যাসীরাও বক্তব্য দেন। তাদের অভিযোগ, সকল সরকারের সময়ে তাদের উপর নির্যাতন চালানো হয়, এ থেকে রক্ষা চান তারা। একবার 71-এ স্বাধীন হয়েছে, আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি, কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধীন, সনাতনী কেন পরাধীন? পীড়ন বন্ধ করা, এটাই আমাদের সনাতনী দাবি। আমাদের যে হিন্দু উপদেষ্টা হলো, আজ পর্যন্ত কোনো মন্দির পরিদর্শনে যায়নি, কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি, হিন্দুদের স্বার্থে সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেয়নি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুরা নিরাপত্তা চেয়ে লাগাতার আন্দোলন করছেন। প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন তারা। তাদের অভিযোগ, এখনও যথেষ্ট নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়নি। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। লালমনিরহাটে সরকারি গুদাম থেকে উধাও 250 মেট্রিক টন চালের মধ্যে 54.5 মেট্রিক টন উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে ও রাতে আলাদা স্থান থেকে সব চাল উদ্ধার করা হয়, তবে লাপাত্তা কর্মকর্তাদের খোঁজ মেলেনি এখনও। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অভিযোগ উঠেছে, কালীগঞ্জ উপজেলার ভোটমারি খাদ্য গুদাম থেকে বৃহস্পতিবার রাতে 25টি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস।
এমন তথ্যের ভিত্তিতে গুদামে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম। চালের হিসাবে গড়মিল ও গুদামে কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেয়া হয়। এরপর থেকেই অভিযান শুরু করে প্রশাসন। পরে দুপুরে উপজেলার সুকানদিঘি থেকে 600 বস্তায় 30 মেট্রিক টন চাল উদ্ধার হয়। রাতে তুষ ভান্ডার বাজারের রওশন ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় আরও 489টি বস্তায় থাকা 24.5 মেট্রিক টন চাল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভূঁইয়া। শুক্রবার উপজেলার কালীরহাট এলাকায় স্থানীয়দের সাথে মত বিনিময় সভা করেন তিনি। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর ভাঙন কবলিত এলাকায় কাজ করা হবে। এছাড়া দ্বিতীয় পর্যায়ে ডিপিপিতে ধরলা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর খননের কথাও জানান তিনি। অর্কিড নামেই জড়িয়ে আছে আভিজাত্য, তবে শখের গাছপ্রেমীদের বাগানেও এখন আলো ছড়ায় ফুলটির সৌন্দর্য। দামও মধ্যবিত্তের হাতের নাগালে। রাজধানী গুলশানে আজ থেকে শুরু হয়েছে দুদিনের অর্কিড মেলা, যার আয়োজক বাংলাদেশ অর্কিড সোসাইটি। গেল 26 বছর ধরেই হচ্ছে এই আয়োজন। নাগরিক ব্যস্ততা, দূষণ, কলুষতা থেকে দূরে হাতছাড়ার ছোট্ট মুহূর্ত, কোনোভাবেই সেই সুযোগ হাতছাড়া করেন না রাজধানীবাসী। তার উপর ছুটির দিন মানেই ঘোরাঘুরি। গুলশানে ভিন্নধর্মী আয়োজন সাজিয়েছে বাংলাদেশ অর্কিড সোসাইটি। তাদের সেই মেলায় রয়েছে নানা নাম আর বর্ণের অর্কিডের পসরা। সেসব ঘুরে ঘুরে দেখছেন গাছপ্রেমীরা। অর্কিড যেহেতু ইটস ন্যাচারাল এবং এখানে যখন মানুষ কিছুক্ষণ সময় কাটে, আসলে এটার বিউটিটা দেখেই মানুষ মুগ্ধ হয়ে যায়। অনেক স্পেসের দরকার নাই, ছোট একটা ব্যালকনি, ছোট একটা কর্নারে খুব সুন্দরভাবে ফুল ফুটে থাকে। এটায় কষ্ট কম আর খুব ভালো ফুল যখন ফোটে অনেক দিন থাকে, সেজন্যই আমার বেশি ভালো লাগে। ভেজা আর বৃষ্টিবহুল পরিবেশে ভালো হয় অর্কিড। দরকার হয় না প্রচুর মাটির। কোকোপিটে পেঁচিয়ে ঝোলানো হয় বারান্দায়, যার সবকিছুই ছড়ানো বাংলাদেশের প্রকৃতিতে। তাই শৌখিন মানুষদের বাগানে স্থান পায় অর্কিডের সংগ্রহ। আয়োজকরা জানান, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি কোনো কোনো প্রজাতির রয়েছে ঔষধি গুণও। অনেক ঔষধি অর্কিড আছে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন হিল ট্র্যাক্সে এবং হার্বাল ওষুধে যেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। অ্যালোপ্যাথিক যে মেডিসিনগুলা, মেডিকেশনে এগুলো যুক্ত করা হয়। সভাপতি বলেন, অনেকটা শখের বশেই অর্কিড চাষ এবং বাগান করা শুরু করেছিলেন, যার ফলাফল বাংলাদেশ অর্কিড সোসাইটি। এর হাত ধরে অনেকেই বর্তমানে সফল উদ্যোক্তা। এসে যখন দেখে অর্কিডটা ভালোই, খারাপ তো না, তখন তারা আস্তে আস্তে মেম্বার হতে লাগলো, জয়েন করতে লাগলো, কিনতে লাগলো। যখন এটা পানি ছিটানো হয় তখন তারাও একটু ঠান্ডা অনুভব করে এবং এই যে পরিবেশটা, এটা তো পয়সা দিয়ে কেনা যায় না। 1998 সালে বাংলাদেশ অর্কিড সোসাইটির যাত্রা শুরু। ধীরে ধীরে বাড়তে থাকে পরিধি। গড়ে ওঠে 30 সদস্য বিশিষ্ট অর্কিড সোসাইটি। ইট পাথরের শহরে যান্ত্রিকতাকে দূরে ঠেলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে মানুষ খুঁজে বেড়ায় একটি উপায়। এই অর্কিডের রাজ্যে নগরবাসী নিঃসন্দেহে খুঁজে পেতে পারে বিশুদ্ধ নিঃশ্বাস। প্রকৃতিপ্রেমীদের জন্য অর্কিড মেলা হয়ে উঠেছে সবুজ উদযাপনের দারুণ উপলক্ষ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। চারদিকে রং বেরঙের মাছ, এক ছাদের নিচে এমন আয়োজন দেখেনি রাজধানীবাসী। শিশুদের জন্য যা এনেছে বাড়তি আনন্দের উপলক্ষ। স্মার্টফোন নয়, শিশুদের হাতে তুলে দেন অ্যাকোরিয়ামের মাছ, এমন স্লোগান নিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুদিনের অ্যাকোরিয়াম মেলা, যেখানে প্রদর্শিত হচ্ছে 300-এরও বেশি প্রজাতির মাছ। বর্ণিল এই মেলার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন শাহরিয়ার কবির সৈকত। নাগরিক জীবনের তাড়াহুড়োয় হারিয়ে যাচ্ছে প্রাণ ও প্রকৃতি। কখনো সেটি সচেতনভাবে, আবার কখনো বা অসতর্কতায়। ভালো থাকার এই অসম দৌড়ে হঠাৎই চোখ আটকে যাবে বর্ণিল মাছের আয়োজনে। নামগুলো কাঠখোট্টা, তবে মাছগুলোর আচরণ খুবই বন্ধুসুলভ। নিমো ক্যান্ডি, ডোম্বাইয়া কিংবা
রোস্টেলার পালন করা যাবে ঘরের এক কোণে। সুপার রোস্টেল, প্ল্যাকার্ড আর ব্ল্যাক সামুরাই জাতের মাছগুলোর প্রয়োজন একটু বেশি যত্ন। একবেলা খাবারের পাশাপাশি নিয়মিত বিরতিতে পানি পরিষ্কার করতে পারলে মাছগুলোই হয়ে উঠবে পরিবারের সদস্য। ইটকাঠের নগর জীবনে রাজধানীর সিটি কলেজ প্রাঙ্গণে প্রথমবারের মতো বসল 2 দিনের অ্যাকুরিয়াম মেলা, যেখানে বর্ণিল মাছ দেখার পাশাপাশি কিনতেও পারবেন দর্শনার্থীরা। দাম পড়বে 50 থেকে 10,000 টাকা পর্যন্ত। নর্মাল হাফ মুন 150 টাকা, হাফ মুন স্পেশাল 250 টাকা পিস, আর হচ্ছে রোস্টেল 450, সুপার রোস্টেল 650, ডাম্বো ইয়ার 650, ড্রাগনগুলো 650 পিস, এইরকম প্রাইস রেঞ্জ। বাচ্চাদের হাতে অন্য কোনো খেলনা না দিয়ে আপনারা মাছ ধরায় দেন, বাচ্চারা এটার সাথে খেলুক। প্রাণীর সাথে যখন মাছ থাকবে তখন ওই বাচ্চাটা ওইভাবে গড়ে উঠবে, সহজ সরল এবং মানে প্রকৃতিপ্রেমী হিসাবে গড়ে উঠবে। তো এটা যদি আমরা করতে পারি, আমাদের বিশ্বাস আগামী ভবিষ্যৎ খুব ভালো হবে বাংলাদেশের জন্য। ব্যবসায়ীরা জানান, শুরুটা শখ দিয়ে হলেও বর্তমানে হাজারো তরুণ জড়িয়ে পড়েছে মাছের ব্রিডিং ও আমদানি ব্যবসায়। সময়ের সাথে বাড়ছে গ্রাহক চাহিদাও। আফ্রিকান চিকলেট ভ্যারাইটির কিছু মাছ কেনা হয়েছে, আপাতত এগুলোই কিনছি আর কি। এমনিতে আরও কিছু চিন্তা ভাবনা আছে কেনার। সব পশু পাখির যেমন পটি আছে, হ্যাঁ, এগুলা ক্লিন করা লাগে। দেখা যায় মাছের এই দিকটা একটু মেনটেনেন্সটা কম, অ্যান্ড কমিটমেন্ট শিখতে পারে বাচ্চারা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অ্যাকুরিয়াম ব্যবসা লক্ষ তরুণের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে বলে জানান উদ্যোক্তারা। ওপেনিংয়ের আগে থেকে অনেক ভিড় এবং বেশ যথেষ্ট দর্শনার্থী প্লাস ক্রেতা সমাগম দেখা যাচ্ছে এবং খুব আগ্রহ দেখতে পাচ্ছি। এটাই আমরা চাইছিলাম। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে, এটা তো আসলে একটা শখের জায়গা, তো এখানে শৌখিন মানুষদের আনাগোনাটা বাড়ুক, সঠিক খাবার, পরিচর্যা, অসুখ বিসুখের যে ট্রিটমেন্টগুলো, এগুলো সঠিকভাবে পাই না আমাদের দেশে। এই বিষয়গুলো আমরা তথ্যগুলো শেয়ার করতেছি। মেলায় সর্বোচ্চ 10,000 টাকার মাছের দেখা মিললেও এই বাংলাদেশে পাওয়া যাবে প্ল্যাটিনাম অ্যালিগেটর জাতের মাছ, যার বাজার মূল্য 5 লক্ষ টাকা। ব্যবসায়ীরা জানান, উন্নত পরিবেশ নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে লক্ষাধিক টাকার মাছের দেখাও মিলবে এই মেলায়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নাটোরের সিংড়ায় পরিবেশ কর্মীদের উদ্যোগে 17টি ঘুঘু পাখি শিকারির খাঁচা থেকে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের কাঁটাপুকুরিয়ায় পাখিগুলো ছেড়ে দেওয়া হয়। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কাঁটাপুকুরিয়া বালু পয়েন্টে কাশফুলের মাঝে কারেন্ট জালের ফাঁদ পেতে ঘুঘু শিকার করেছিলেন স্থানীয় মহসিন আলী। খবর পেয়ে পরিবেশ কর্মীরা খাঁচাবন্দি 17টি ঘুঘু পাখি সহ 2টি কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করেন। পরে শিকারের কাছ থেকে পাখি শিকার না করার মুচলেকা নেওয়া হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে চীনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চীনের গুয়াংজু শহরের ফুসান খেলার মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি, যার আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বৃহত্তর চীন শাখার নেতাকর্মীরা। এতে অংশ নেয় গুয়াংজু একাদশ এবং শেনজেন একাদশ। খেলায় গুয়াংজু একাদশের করা 86 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত 8 ওভারে 4 উইকেট হারিয়ে 89 রান করে জয় পায় শেনজেন একাদশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ হক রূপু, মোহাম্মদ রুহুল আমিন, মাসুদ আহমেদ, মোহাম্মদ শাখওয়াত হোসেন কানন, হোসাইন মোহাম্মদ শাখওয়াত সহ আরও অনেকেই। মালয়েশিয়ায় শুরু হলো আন্তর্জাতিক পর্যটন ও সংস্কৃতি সম্মেলন। এবারের আসরে 20টি দেশের পাশাপাশি অংশ নিয়েছে বাংলাদেশও। কুয়ালালামপুর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বৃহস্পতিবার স্থানীয় সময় 11টার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় 4 দিনব্যাপী এই আয়োজন। মেলায় বাংলাদেশের দর্শনীয় পর্যটন স্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং উল্লেখযোগ্য রপ্তানি পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য আগত দর্শনার্থীদের কাছে তুলে ধরা হচ্ছে। আগামী 6 অক্টোবর পর্যন্ত চলবে এই আয়োজন। মালয়েশিয়া তথা আসিয়ান অঞ্চলে দেশীয় পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে মালয়েশিয়া হাইকমিশন গত 4 মাসে 8টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গেট টুগেদার করেছে প্রবাসী বাংলাদেশিরা। দেশের রাজধানী মাস্কাটের রুই টিউলিপ হোটেলে এই আয়োজন করেন ওয়াহাদ ইব্রা ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং LLCর চেয়ারম্যান CIP বাদশা মিয়া। ওমানে বসবাসরত নানা শ্রেণী পেশার প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন ওয়াহাদ ইব্রা ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং LLCর চেয়ারম্যান CIP বাদশা মিয়া, CIP নুরুল আমিন, বদিউল আলম, CIP ইয়াসিন চৌধুরী, CIP আশরাফ চৌধুরী সহ ওমান বাংলাদেশের সোশ্যাল ক্লাবের চট্টগ্রাম উইংয়ের কর্মকর্তারা এবং চন্দনাইশ সমিতির নেতৃবৃন্দ। আগত অতিথিরা বলেন, ভিন দেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সামাজিক মেলবন্ধন বাড়াবে। সৌদি আরবে অনুষ্ঠিত হল প্রবাসীদের নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভা। মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপনের রিয়াদ এর আগমনকে কেন্দ্র করে করা হয় এই আয়োজন। রিয়াদের স্থানীয় একটি হল রুমে আয়োজিত হয় অনুষ্ঠানটি। ব্যবসায়ী আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ রবিউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান রিপন। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক কবি শাহিনুর। এছাড়াও বক্তব্য রাখেন রুবেল, জমির আলী শিপন, সালাম সহ আরও অন্যান্যরা। বক্তব্যে দেশ সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা। অনুষ্ঠানে রিয়াদস্থ মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ 17 বছর পর ভাগ্যের চাকা ঘুরল সংযুক্ত আরব আমিরাত প্রবাসী 11 বাংলাদেশির। লটারি কিনে 20 মিলিয়ন দিরহাম জিতে নিলেন তারা, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 65 কোটি টাকা। লটারিটা কেনা হয়েছিল আবুল মনসুরের নামে। প্রতি মাসে আরব আমিরাতে আয়োজন করা হয় বিগ টিকিট লটারির রাফেল ড্র। এই আয়োজনে বদলে যায় বহু মানুষের ভাগ্য। নগদ অর্থের পাশাপাশি এই লটারিতে থাকে গাড়িসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার জেতার সুযোগ। এবার লটারি কিনেই ভাগ্য বদলে গেল আবুধাবি প্রবাসী আবুল মনসুর ও তার 10 সহযোগীর। ভাগ্যের পরীক্ষায় জিতে নিলেন 20 মিলিয়ন দিরহাম। এজন্য অবশ্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। 2007 সাল থেকে লটারি কেনা শুরু করেন আবুল মনসুর ও তার সহযোগীরা। দীর্ঘ 17 বছর পর অবশেষে ঘুরে তাদের ভাগ্যের চাকা। 2007 সাল থেকে বিগ টিকিট ক্রয় করি, কিন্তু অনেক জড়িতভাবে আমরা 20 জন, 10 জন, 11 জন, 15 জন এইভাবে 5-6 গ্রুপ বিগ টিকিট নিয়ে আসি। গত 3 তারিখে আমার বিগ টিকিটে 20 মিলিয়ন ইনশাল্লাহ ফার্স্ট প্রাইজ আমার নামে উঠছে। এই ভাগ্য পরীক্ষায় অংশ নিতেও গুনতে হয় বড় অর্থমূল্য। মোট 1000 দিরহাম দিয়ে 2টি লটারির টিকিট কিনেন মনসুর সহ তার অংশীদার বন্ধু। এর সাথে বিনামূল্যে আরও 3টি টিকিট পান তারা। ভাগ্যের অদ্ভুত খেলায় রাফেল ড্রর শেষ টিকিটটি ছিল বিজয়ী মনসুরের। 15-16 বছর আমি কয়েকটা গ্রুপে প্রতি মাসে কাটি, 4-5টা ম্যাক্সিমাম 3-4টা গ্রুপে থাকি। এখন ভাগ্যক্রমে এই গ্রুপে আমার লটারিটা লাগিয়ে গেছে। আল্লাহ দিলে আমরা বাকি হয়েছি সব ভাই। আমরা ইনশাল্লাহ এই টাকা সময় বসি আমরা এগুলা ভাগবন্ড করি, ইনশাল্লাহ নিব। যেভাবে ভাগ বাটোয়ারা হবে আর ভবিষ্যতে আমরা এভাবে কন্টিনিউ আমরা বিগ টিকিট ক্রয় করব। এই ঘটনায় আনন্দে উচ্ছ্বাসিত বিজয়ীরা। লটারিতে পাওয়া টাকা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত সকলের। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 37 লেবানিজ, আহত 1.5 শতাধিক। বৈরুত ছাড়াও দেশ জুড়ে প্রায় সবকটি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ।
বৃহস্পতিবার নতুনভাবে দেশটির অন্তত 20টি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। সোমবার লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, একদিন পরে দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে হিজবুল্লাহর প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন। তারপর থেকে বেড়েছে বিমান হামলা। গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হন প্রায় 2000 লেবানিজ, আহত 10,000 ছুঁই। ইসরায়েলকে তার অপরাধের সর্বনিম্ন শাস্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। প্রায় 5 বছর পর শুক্রবার ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে দেয়া জুমার নামাজের খুতবায় ইসরায়েলে চালানো ইরানের মিসাইল হামলাকে বৈধ বলে দাবি করেন এই নেতা। এ সময় মুসলিম বিশ্বকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খামেনি বলেন, শত্রুদের নীতি হচ্ছে বিভাজন তৈরি করা। ইসরায়েলের ভয়ে গোপন স্থানে সরিয়ে নেয়ার খবর যখন চারদিকে, তখন ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজ ইমামতি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পরই খামেনির অবস্থান নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। তেল আবিবে মিসাইল হামলার পর ইসরায়েলের প্রতিশোধের হুমকি ধামকিতে তার জীবন নিয়েও শঙ্কা তৈরি হয়। সব শঙ্কা উড়িয়ে দিয়ে গত বুধবারই মিসাইল হামলার পর জনসম্মুখে এসেছিলেন তিনি। এবার হাজির হলেন হাজার হাজার মানুষের সামনে। প্রায় 5 বছর পর ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের খুতবায় রীতিমতো ইসরায়েলকে তুলোধুনো করেছেন খামেনি। ইসরায়েলকে তার অপরাধের সর্বনিম্ন সাজা দেওয়া হয়েছে দাবি করে খামেনি ইরানের মিসাইল হামলাকে বৈধ আখ্যা দেন। ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সমর্থনকারী বিদেশি শক্তির হস্তক্ষেপ এই অঞ্চলের সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। প্রতিরোধ বাহিনীর প্রতিরোধের কারণে তারা 70 বছর পিছিয়ে গেছে। তারা এখন টিকে থাকার জন্য লড়াই করছে, যেমনটি তারা করেছিল প্রতিষ্ঠার সময়। 2-3 দিন আগে আমাদের সশস্ত্র বাহিনী যে পদক্ষেপ নিয়েছিল তা পুরোপুরি বৈধ এবং আইনসম্মত। এদিন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান খামেনি। বলেন, শত্রুদের নীতি হচ্ছে মুসলিমদের মধ্যে বিভাজন তৈরি করা। ফিলিস্তিন, লেবানন, মিশর এবং ইরাকের সাধারণ জনগণের শত্রু একটাই। তারা ইয়েমেন ও সিরিয়ার জনগণেরও শত্রু। প্রতিটি দেশ, প্রতিটি জনগণের চূড়ান্ত অত্যাচারের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার রয়েছে। আমাদের শত্রুদের নীতি হলো মুসলমানদের মধ্যে বিভেদ এবং বিদ্রোহের বীজ বপন করা। খুতবায় প্রথমে ফার্সি ভাষায় বক্তব্য রাখলেও পরে আরবিতে কথা বলেন ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননে চলমান আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা, এমন সতর্কতা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা ইমরান রেজা গেল এক সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে সাধারণ লেবানিজদের দুর্ভোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের উপর জোর দেন ওই কর্মকর্তা। জাতিসংঘে বেসামরিকদের সহায়তায় লেবানন সরকারের পক্ষ হয়ে $42 কোটি অনুদানের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।